This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন ফুল অ্যান্ড ফাইনাল। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী মধুকল্পিতা। আজ শুরুতেই ফুল অ্যান্ড ফাইনালে আমরা যে খবরে চোখ রাখবো, ভোটের আগে রাজ্য জুড়ে বিজয়া সম্মেলনের তৃণমূল। অভিষেকের নির্দেশে বিজয়া সম্মেলন ঘিরে মেগা জনসংযোগের বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে কথা বলে। সৌরভ আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, তার মানে এবারের বিজয়া সম্মেলনী একটু অন্য রকম, এবারের বিজয়া সম্মেলনীর লক্ষ্য বোধহয় একটু অন্যরকম নাকি? দেখো, 2021 সাল থেকে এই বিজয়া সম্মেলনী শুরু হয়েছিল, যখন ভোট কুশলী সংস্থা আইপ্যাক তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ শুরু করে। গত বছরও এবং তার আগের বছরও এই একইভাবে বিজয়া সম্মেলনী হয়েছে ব্লকে ব্লকে। এবারের কেন আলোচনা হচ্ছে, তার কারণ সামনে 26-এর বিধানসভা নির্বাচন, আর আরেকটু সংগঠিত করবার জন্য ক্যামাক স্ট্রিট পার্টি অফিস থেকে 50 জনেরও বেশি বক্তার তালিকা কলকাতা থেকে তৈরি করা হয়েছে, যেখানে সাংসদ আছেন, বিধায়ক আছেন, ছাত্র যুব নেতারা আছেন, অনেক কাউন্সিলর এবং মুখপাত্ররাও আছেন। সব মিলিয়ে তারা যাবেন এই ব্লকে ব্লকে ভাষণ রাখতে, কথা বলতে। বেশ, এবং আমরা আমাদের সঙ্গে থাকো সৌরভ। এই মুহূর্তে আরেকটি খবর আপনাদেরকে জানাই, এই বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে আরেকটি ব্রেকিং। আগামী 13ই অক্টোবর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজয়া সম্মেলন, অর্থাৎ যেটা বলা হয়ে থাকে সাধারণ অর্থে খুব প্রচলিত কথা, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে ব্লকে ব্লকে নেতাদেরকে যেতে বলা হচ্ছে, 50 জন নেতার নামের তালিকা তৈরি করা হয়েছে, তাতে প্রথম নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজয়া সম্মেলনে যোগ দিতে চলেছেন। আমতলায় হচ্ছে দলের এই বিজয়া সম্মেলন। সৌরভ, তুমি যে কথা বলছিলে। একেবারেই, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু গত বছর এই আমতলা পার্টি অফিসেই কিন্তু বিজয়া সম্মেলনী করেছিলেন, এবং এবারও 13ই অক্টোবর এই বিজয়া সম্মেলনী তিনি করবেন। কিন্তু গুরুত্বটা কোথায়? গুরুত্বটা হচ্ছে সামনে বিধানসভা নির্বাচন, এবং যেটা বলা হয়েছে পার্টির তরফে যে 5 তারিখ কার্নিভাল শেষ হয়ে যাবে রেড রোডে, তারপর থেকেই কিন্তু 5 তারিখ থেকে 18 তারিখের মধ্যে, কালী পুজোর আগেই কিন্তু এই বিজয়া সম্মেলনীর আয়োজন কিন্তু শেষ করতে হবে। এবং সেখানে কলকাতার নেতারা যখন যাবেন, নিশ্চিতভাবে তারা একটা কোনো বাড়তি রাজনৈতিক বার্তাকে নিয়েই তারা যাবেন, একেবারে নিচু তলায় ব্লক লেভেলে। এটা সবটাই একটা ভোট কেন্দ্রিক প্রস্তুতি, এটা আমরা এক কথায় বলতেই পারি। অনির্বাণ, ধন্যবাদ সৌরভ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে। আর এরই পাশাপাশি যখন তৃণমূলের তরফ থেকে বিজয়া সম্মেলনকে এবার বাড়তি মাত্রা দেওয়া হচ্ছে, আগের কয়েক বছরের তুলনায় একটু বাড়তি মাত্রা পাচ্ছে এবারের বিজয়া সম্মেলন, যেহেতু এরপরেই বিধানসভা ভোট, এটা বিধানসভা ভোটের আগে শেষ বিজয়া সম্মেলন। ঠিক সেভাবেই দুর্গাপুজো শেষ হতেই ফের এসআইআর নিয়ে তৎপরতা। দুর্গাপুজো শেষ হতেই অক্টোবরে কি বাংলায় এসআইআর শুরু হতে চলেছে? অবশেষে অক্টোবরেই শুরু হতে চলেছে বাংলায় এসআইআর। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী, গত মাসে দেশের সমস্ত নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিল কমিশনার, এবং সেখানে একটা স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছিল যে বিহারের পরে বাংলা সহ বেশ কিছু রাজ্যে এসআইআর হতে পারে, এবং সেক্ষেত্রে এ মাসেই এসআইআর হবার একটা সম্ভাবনা প্রবল রয়েছে, যেহেতু 7 তারিখ পর্যন্ত নির্বাচন কমিশন অফিসে এ রাজ্যে ছুটি রয়েছে। তার পরপরই একটা তোড়জোড় হবার কথা রয়েছে, এবং বিজ্ঞপ্তি যেহেতু দিল্লি থেকে প্রকাশ হবার কথা রয়েছে, এ রাজ্যের যে সিইও দফতর তারাও পিছিয়ে নেই, সমস্ত কাজ করে রেখেছেন। এবং যেটুকুনি আমরা কমিশন সূত্রে জানতে পারছি যে গত মাসে আসার কথা ছিল ডেপুটি ইলেকশন কমিশনারের, যাবতীয় কাজ কতখানি এগিয়ে রয়েছে, বিশেষত বিএলও থেকে আরম্ভ করে যাদের এখনও পর্যন্ত নিয়োগ করা হয়নি, সেই শূন্য পদের সংখ্যা কি আদৌ আর রয়েছে কিনা, এই যাবতীয় বিষয়গুলি খতিয়ে দেখার সাথে সাথে জেলা শাসক যারা এই এসআইআরের মুখ্য দায়িত্বে থাকবেন, তাদের প্রত্যেকের সঙ্গে আলাদা করে ভার্চুয়ালি বৈঠকও হতে পারে। এই সবটা কাজের জন্যই ডেপুটি ইলেকশন কমিশন তিনিও আসতে পারেন এ মাসেই। যেটা মনে করা হচ্ছে যে 7 তারিখের পরে যে কোনো দিন আসতে পারেন ডেপুটি ইলেকশন কমিশনার, এবং তার আগে যাবতীয় প্রস্তুতি খতিয়ে রাখছে সিইও দফতর। অনির্বাণ, ধন্যবাদ শ্রাবন্তী। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। শুভ বিজয়া অরূপ বাবু। শুভ বিজয়া টিভি9-এর সমস্ত দর্শককে, আপনাকেও। প্রথম কথা, দেখুন, ইলেকটোরাল রোল রিভিশন একটা ন্যাচারাল প্রসেস, সেটা নিয়ে কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু এই এসআইআর এর নাম করে যে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, অর্থাৎ জেনুইন ভোটারকে বাদ দেওয়ার নোংরামি করছে বিজেপি, তার বিরুদ্ধে প্রতিবাদ ছিল, আছে, আগামী দিনেও থাকে। বৈধ ভোটারের নাম বাদ দিলে, আপনারা দেখেছেন বিহারে, আপনারাই খবর করেছেন, প্রথমে 65 লাখের নাম বাদ দিয়েছিল, তারপরে আবার 23 লাখের নাম তুলেছে। তার মানে কি 23 লাখ জেনুইন ভোটার তাই নামটা তুলেছে?
তাহলে তাদের নাম বাদ দিয়েছিল কেন? বিজেপিকে মদত দেওয়ার জন্য। নির্বাচন কমিশন যে বিজেপির পোষা বৃত্তে পরিণত হয়েছে, এর থেকে বড় নোংরামি গণতন্ত্রে আর কিছু হতে পারে না। এই রোল রিভিশন হোক, কিন্তু এসআইআর এর নাম করে বৈধ নাগরিককে যদি ডিভোটার করা হয়, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাস্তায় ছিল, আজকে আগামীতেও থাকবে। ধন্যবাদ অরূপ। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে ছিলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, দুর্গাপুজো মিটতেই এসআইআর এর প্রস্তুতি শুরু বাংলায়। এই মাসেই কি বাংলায় এসআইআর? অন্তত সিইও দপ্তর সূত্রে তো তেমনই জানা যাচ্ছে, অক্টোবর থেকেই শুরু হতে পারে বাংলায় এসআইআর। তার কারণে এর আগে নির্বাচন কমিশন তার তরফ থেকে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে এবং নির্দিষ্ট করে দেশের বিভিন্ন রাজ্যের যে রাজ্যগুলিতে ভোট আছে সামনের বছর, নির্দিষ্টভাবে সেই রাজ্যগুলির ক্ষেত্রে যে বৈঠক হয়েছে নির্বাচন কমিশনের অফিসে, তারপরই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো রাহুল বাবুর সঙ্গে। রাহুল বাবু, দুর্গাপুজো মিটতেই অক্টোবর থেকে এসআইআর এর প্রস্তুতি, যাকে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত কিন্তু বাঁকা চোখেই দেখছে, কিছুক্ষণ আগে তাদের মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাকে বলছিলেন। না, তৃণমূল কংগ্রেস তো চাইবে না যে ভোটার লিস্টের শুদ্ধিকরণ হোক। যে সমস্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, যাদের নাম ওরা যত্ন সহকারে ভোটার তালিকায় ঢুকিয়ে রেখেছে, সেই নামগুলো যাতে কোনোভাবেই বাদ না যায়, সেটাই হচ্ছে ওদের জেতার একমাত্র চাবিকাঠি। সেই কারণে তৃণমূল চাইলো কি না চাইলো ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এসআইআর এর কাজ পুজোর পরেই শুরু হবে এবং পুজোর পরে শুরু হয়ে এসআইআর এর কাজ শেষও হবে, আর নতুন ভোটার লিস্টে, শুদ্ধিকরণের ভোটার লিস্টে নির্বাচন হবে। ধন্যবাদ রাহুল বাবু। নজরে 26 একাদশীতেই রাজ্য বিজেপির ভোট বৈঠক শুরু। পুজোর রেশ থাকতে থাকতেই কলকাতায় হাজির বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। এসে গিয়েছেন সহকারী নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লব কুমার দেব। গত 25শে সেপ্টেম্বর নাম ঘোষণা করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, পুজোর রেশ থাকতে থাকতেই এবারে ভোটের যে বৈঠক, সেই বৈঠকের দিকেই নজর রয়েছে বঙ্গ বিজেপি। একেবারেই তাই, এবং সেই বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হওয়ার কথা রয়েছে। সল্টলেকের বিজেপির যে দপ্তর রয়েছে, ইতিমধ্যেই কলকাতাতে এসে পৌঁছেছেন ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব কুমার দেব। তুমি যেমনটি জানালে যে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় তাদের দুজনের নাম কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল যে তারা নির্বাচনী পর্যবেক্ষক এবং সহকারী নির্বাচনী পর্যবেক্ষক হিসাবে কাজ করবেন, এবং সে কারণেই তাদের রাজ্যে আসে এখনও পুজোর রেশ মেটেনি। তারই মধ্যে আজকে তারা বৈঠক করবেন। প্রথম দফায় আমরা যা জানতে পাচ্ছি, প্রথম যে বৈঠকটা হবে সেখানে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার থাকতে পারেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তারপরের যে বৈঠকটা হবেন, এই সমস্ত নেতৃত্বের পাশাপাশি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে রাজ্য বিজেপির যারা সাধারণ সম্পাদক রয়েছেন, তারাও সেই বৈঠকে যোগ দেবেন। একই সঙ্গে দলের একেবারে শীর্ষ স্তরে যে নেতৃত্বরা রয়েছেন তাদেরকে নিয়েও আলাদা করে বৈঠক করতে পারেন ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব কুমার দেব। মূলত এই রাজ্যে এসআইআর এর প্রস্তুতি, তার কারণ ভোটের সঙ্গে এসআইআর খুব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। এই যে বিজয়া চলছে, সেই বিজয়া সম্মেলনীতে বিজেপি নেতাদের কি ভূমিকা হবে, এবং তারপর একেবারেই কালী পুজো মিটলে, ছট মিটলে কিভাবে তারা ঝাঁপিয়ে পড়বেন, তারই একটা প্রাথমিক রণকৌশল আজকের বৈঠক থেকে স্থির হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয় যে ভূপেন্দ্র যাদব, বিপ্লব কুমার দেবরা বৈঠকে ঠিক কি নির্দেশ দিয়ে যান এবং তারপর তারা রণকৌশল তারা ঠিক করেন, সেদিকেই নজর রয়েছে প্রত্যেকে। ধন্যবাদ তোমাকে। রাজ্যে দুর্যোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 11 জনের মৃত্যু এবং তারই প্রতিবাদে মিছিল করতে চেয়ে এবারে হাইকোর্টে মামলা। 5ই অক্টোবর রবিবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। সেই মিছিলে উপস্থিত থাকার কথা শুভেন্দু অধিকারীরও। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, বিস্তারিত জানাও। অনুমতি মিলবে কিনা এবং সেই মিছিলের অনুমতি মিললেও শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সেখানে থাকতে পারবেন কিনা, সেটা আর কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত নেবে অবকাশকালীন বেঞ্চ। হাইকোর্টে যেহেতু এই মুহূর্তে শুধুমাত্র অবকাশকালীন বেঞ্চ চলছে, সেখানেই আজকে সকালবেলা এই মামলার উল্লেখ করা হয়। এখনো পর্যন্ত পুলিশের কোনো অনুমতি না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু খোলা হাওয়া সংগঠন, এবং তাদের সংগঠনের পক্ষ থেকে এই মিছিল করতে চাওয়ার জন্য আবেদন করা হয়েছে। বেলা 3টায় মামলার শুনানি রয়েছে। একেবারে ধন্যবাদ শ্রাবন্তী। ওদিকে দিল্লির জেএনইউতে দশেরার বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন দুই ছাত্র দলের সংঘর্ষ। বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি সুমনের সঙ্গে কথা বলে। সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, কি খবর যদি বিস্তারিতভাবে জানাও আমাদেরকে। সুমন, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সেখানে যে রাবণের যে মূর্তি করা হয়েছিল, সেখানে রাবণের মুখের উপর
উমর খালিদ শারজিল ইমামদের ছবি লাগানো হয়েছিল, যেটা কিন্তু বিরোধিতা করে বাম ছাত্র সংগঠন। পরবর্তীকালে এবিভিপি যখন বিসর্জনের জন্য যাচ্ছিল তাদের এই অনুষ্ঠানের, তখনই কিন্তু বাম ছাত্র সংগঠনের তরফ থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ। ছাত্র সংঘর্ষ হয়, পাথর ছোড়াছুড়ি হয়, বেশ কয়েকজন আহত হয়েছেন। ধন্যবাদ। কথা বলছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, জেএনইউতে অর্থাৎ জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে ফের বাম ছাত্র দলের সঙ্গে এবিভিপির সংঘর্ষ, এবং সেই সংঘর্ষের কারণ দশেরার বিসর্জনের শোভাযাত্রাকে ঘিরে। এবিভিপির অনুষ্ঠানে রাবণের মুখে উমর খালিদ এবং শারজিল ইমামদের ছবি ব্যবহার করা হয়, এবং রাবণের মুখে লাগিয়ে সেই ছবি পোড়ানোয় বামেরা প্রতিবাদ জানালে বাম ছাত্রদের সঙ্গে এবিভিপির সংঘর্ষ বাধে। অপরদিকে রোগী মৃত্যুকে ঘিরে হাসপাতালে ভাঙচুর, পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায়। নদিয়ার তিহট্টে ব্যাপক উত্তেজনা, লাঠি উঁচিয়ে তারা পুলিশের। দেখুন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ উঠে আসছে? দেখো, যেটা জানা যায় যে করিমপুর নাদনা এলাকায় একটি 11 বছরের এক কিশোরকে কিন্তু সাপে কামড় দেয়। এরপরই তার পরিবারের পক্ষ থেকে তাকে নিয়ে আসা হয় করিমপুর স্টেট জেনারেল হাসপাতালে, এবং সেখান থেকে নিয়ে আসা হয় তিহট্ট মহকুমা হাসপাতালে। এবং সেখানেই যেটা অভিযোগ ওঠে যে শিশুটির মৃত্যু হয় এবং চিকিৎসা গাফিলতির অভিযোগ ওঠে। সেই অভিযোগেই রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা, এবং তারা কিন্তু ভাঙচুর চালান হাসপাতালের এমার্জেন্সির কিছু ওয়ার্ডে। এবং খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে এবং পরিস্থিতির উত্তেজনা বাড়তে থাকে। উত্তেজনা বাড়াতে কিন্তু পুলিশ লাঠি উঁচিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ এবং ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। একেবারেই ধন্যবাদ তোমাকে। অভিরূপ ঘোষ বলে একটা ছেলে, 11 বছরের, গরিবপুর নাতনায় বাড়ি। ও সকালের দিকে, একদম আর্লি মর্নিংয়ের দিকে এসছিল, সাপে কামড় নিয়ে প্রবাবলি যেটা ডাক্তাররা যেটা অ্যাজাম্পশন করছেন সেরকমভাবে মারা গেছে। সাবসিকুয়েন্টলি তাকে যখন পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিছু লোকজন উত্তেজিত হয়ে পড়ে এবং তারপরে একটু ভাঙচুর করে ইমার্জেন্সি ওয়ার্ডটাতে। সেখানে কিছু টেবিলের কাঁচ ভেঙেছে। লাঠিচার্জের কারণ একটু বলবেন? মানে উত্তেজনা কি এতই ছড়িয়েছিল যার কারণে লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে? না, কিছু লোকজন, আমি বললাম কিছু আনরুলি মব টাইপের, তারা কিছু বুঝতে চাইছিল না যে পোস্টমর্টেমের যে প্রসিডিওর আমাদের থাকে সেগুলো বুঝতে না চাওয়ার জন্য তারা উত্তেজিত হয়েছিল। তো সেই সময়ের মধ্যে কিছু মৃদু বল প্রয়োগ করে আমরা ডিসপার্স করেছি। মহালয়ার একটু আগে থেকে, কয়েকদিন আগে থেকে, মানে পিতৃপক্ষ থেকে একটু উত্তাপটা কমেছিল, কিন্তু পুজো মিটতেই সে রাজনৈতিক উত্তাপ আবার উঠতে শুরু করেছে কোচবিহারের দিনহাটা। এবার কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্রের সঙ্গে। ভেটাগুড়িতে বিজেপি নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সুমন কল্যাণ, কি খবর? দেখো, গতকালকে বিজয়া দশমীর সময় কথা কাটাকাটি হয়েছিল এক তৃণমূল নেতার সঙ্গে বিজেপির। সেই আক্রোশ থেকেই সম্ভবত আজকে সকালে কিন্তু এই ঘটনা ঘটে। আজ দুপুর 12টা নাগাদ বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে, আর অভিযোগটা উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, যে বেশ কয়েকটা বাড়িতে এসে বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকটি বাইককে ভাঙচুর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব। ফলে সব মিলিয়ে গতকালকে বিসর্জনের পর থেকেই আজকেই দেখো কোচবিহারে যেটা তুমি বলছিলে যে একের পর এক ঘটনা ঘটছে, এবং সবশেষ আজকে দুপুর 12টা নাগাদ প্রকাশ্য দিবালোকে কিন্তু এই হামলার ঘটনা ঘটে দিনহাটার ভেটাগুড়িতে, এবং তারপরেই কিন্তু এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে। গতকাল পর্যন্ত পুলিশ দিনহাটা শান্ত রাখার একটা দাবি করছিল, পুজোটাকে সুন্দর করে পার করার জন্য বুক খুলিয়ে তারা দাবি করছিল, কিন্তু পুজো মিটতেই একের পর এক ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় ঘটছে। ভেটাগুড়ির এই যে 22গুড়ি গ্রামের যে আজকে দিনের বেলায় এই বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা, তারই কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে পুলিশের ভূমিকা নিয়ে। ফলে সব মিলিয়ে রাজনৈতিক উত্তাপ কিন্তু ক্রমেই বাড়ছে। নির্বাচন সামনেই, তার আগে যেভাবে ফেটে উঠছে বিসর্জনের পর থেকেই, এটা কিন্তু জানা দিচ্ছে যে আগামীতে কিন্তু আরো বড় কোনো ঘটনা ঘটতে পারে এই সমস্ত এলাকাগুলোতে। অনির্বাণ, ধন্যবাদ। কথা বলছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্রের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রেখে আরও একবার, কোচবিহারের দিনহাটা ক্রমশ উত্তপ্ত হচ্ছে। বাড়িতে ঢুকে ভাঙচুর করা হয় বিজেপি কর্মীদের বাড়ি, এবং তৃণমূল দুষ্কৃতীরা সেটা করে বলে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেটা করে বলে বিজেপির অভিযোগ, যদিও সে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুজো শেষ হতেই কোচবিহারের রাজনৈতিক উত্তাপ যেভাবে চড়ছে তার আরও একটি উদাহরণ রয়েছে, সেটাও আমরা আপনাদেরকে জানাচ্ছি। ভেটাগুড়ির ঘটনার পর বিজেপি নেতার ছেলে খুন নাকি আত্মহত্যা, কোচবিহারের ঘোকসাডাঙ্গায়, মানে আরেকটু বর্ডার বা সীমান্ত লাগোয়া অংশে নতুন করে উত্তেজনা। কোচবিহারের ঘোকসাডাঙ্গায় এ নিয়ে জলঘোলা রীতিমতো বাড়ছে। তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ বিজেপির নেতার ছেলেকে খুন করবার, কিন্তু এটা খুন নাকি অন্য কোনো ঘটনা
আত্মহত্যার ঘটনা, সে নিয়ে এখনও পর্যন্ত দ্বন্দ্ব কিন্তু মেটেনি। পুলিশের বিরুদ্ধেও এফআইআর না নেওয়ার অভিযোগ আনা হয়েছে। শিলডাঙ্গায় স্থানীয় বিজেপি নেতার ছেলের দেহ মিলেছে রেল লাইনের উপর। বিজেপি নেতার অভিযোগ, পুজোর চাঁদা নিয়ে ছেলের সঙ্গে স্থানীয় ক্লাবের ঝামেলা হয়েছিল, সেখানেই তাকে খুন করে দেহ রেল লাইনের উপর ফেলে দেওয়া হয়। হয়তো চাঁদা নিয়ে একটু হয়তো কথা কাটাকাটি হয়, তো কথা কাটাকাটি হওয়ার পরে হয়তো 2-4টা বসিয়েও দেয়। বসিয়ে দেওয়ার পরে যখন হয়তো দেখেছে যে একটু এদিক সেদিক জায়গায় লেগে গিয়েছে, যখন দেখলো যে ছেলে তো ফিনিশ, এখন কি করব, বাস ওই যে বলা হরি ট্রেন লাইন দিল, আর আমার তো বুকটা খালি হয়ে গেল। নাই কেউ এফআইআর নিয়ে শুধু অধীর নয়, মানে সর্বক্ষেত্রেই একই কেস দেখা দিচ্ছে। একটা ছেলে মারা গেল, তার এফআইআর পুলিশ কেন নেবে না? পুলিশ কয়েকদিন ঘুরিয়েছে, পুলিশ বারবার বাবাকে খবর দিয়ে এনে থানাতে প্রেসার দিয়েছে যে মিটিয়ে নাও, ফয়সালা করে নাও, কিছু পয়সা করি নাও। বারবার এইরকম বলে থানার আইসি নিজে এই ধরনের দালালি করতেছে। জানা নাই ভাই, পূজাতে ওইদিকের খবরই কানে আসেনি। আচ্ছা, এটা আমি খোঁজ নিচ্ছি, কারণ একজন সন্তান হারা, যে কোনো ব্যক্তি সন্তান হারা, তার পাশে থাকাই উচিত, সান্ত্বনা দেওয়া উচিত। খোঁজ নিয়ে দেখছি এটা কি হয়। পুজোর মধ্যেই নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ বহরমপুরের সাটুইয়ে চাঞ্চল্য। পুজো দেখানোর নাম করে কিশোরীকে ডেকে নিয়ে যায় পরিচিত এক যুবক। বাইকে করে এসে ওই যুবকের সঙ্গে যায় কিশোরী। আরও একটি বাইকে আরও 2 যুবক ছিল। অভিযোগ, মণ্ডপে না নিয়ে গিয়ে জোর করে একটি ইটভাটায় নিয়ে গিয়ে ধর্ষণ করে 3 যুবক। গ্রেফতার অভিযুক্তরা। পক্সো আইনে মামলা দায়ের করা হয়েছে। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কৌশিক, মূলত কি অভিযোগ উঠে আসছে? দেখো, যে অভিযোগটি উঠে আসছে যে এক কিশোরীকে কিন্তু ঠাকুরের প্যান্ডালে নিয়ে যাওয়ার নাম করে এই ইটভাটায় নিয়ে আসা হয়েছিল এবং এখানে কিন্তু ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। সেখানে ইটভাটা নিয়ে এসে প্রথমে 2 জন ধরে এবং 1 জন ধর্ষণ করে, এমনটা অভিযোগ। এবং তারপর তাকে পুনরায় আবার বাড়িতে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় এবং তখন ওই কিশোরী তার পরিবারের লোকজনকে জানালে বহরমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগের ভিত্তিতেই তাকে পক্সো আইনে মামলা রুজু করে 3 জনকে গ্রেপ্তার করেছে। ঠিক অন্ধকার, ঠিক তুমি দেখতে পাচ্ছ চারিদিকে, কিন্তু আমি ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো যে ইটভাটা, সেই ইটভাটা কিন্তু আশেপাশে এখন দুপুরের সময়, সেখানে কিন্তু সেই দুপুরের সময়ও কেউ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যে সন্ধ্যার পর নিয়ে আসা, তুমি বুঝতেই পারছো কতটা নিরাপত্তাহীনতায় ভুগতে হয়েছে তাকে। কারণ এই দুপুরের লগ্নেও যদি কেউ না থাকে, সন্ধ্যার পর এই এলাকা একদম জনমানব ছিন্ন হয়ে পড়ে এবং ঠিক সেই ইটভাটায় নিয়ে এসে এইরকম ঘটনা ঘটানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে পাশেই বাঁশবাগান এবং তারই মাঝে কিন্তু এই ইটভাটা রয়েছে এবং সেই ইটভাটার মধ্যে নিয়ে এসে রীতিমতো আতঙ্কিত রয়েছেন যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা। ধন্যবাদ তোমাকে কৌশিক। প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু বেহালার যুবকের। আলিপুর চিড়িয়াখানার সামনে ব্রিজের হাইট বারে ধাক্কা লাগে। গুরুতর অবস্থায় এসএসকেএমে নিয়ে যাওয়া হলে উৎসব চট্টোপাধ্যায় নামে ওই যুবককে মৃত ঘোষণা চিকিৎসকদের। মৃত যুবক বেহেলার সেনহাটি সাঁতরাপাড়া পুজো কমিটির সদস্য। সূত্রের খবর, লরির মাথায় বসে প্রতিমা বিসর্জন দিতে যাচ্ছিল ওই যুবক। ব্রিজে ওঠার মুখে রাস্তার ওপর লাগানো হাইট বারে ধাক্কা লেগে নিচে পড়ে যায় সে। এবারে বালুরঘাটের দুর্গাপুজোর শোভাযাত্রাতেও রাজনীতির ছোঁয়া। বিজয়া দশমীর শোভাযাত্রা ঘিরে বালুরঘাটে দেখা গেল বিজেপি তৃণমূলের একটা ঠান্ডা লড়াই। দশমীর রাতে বালুরঘাট থানা মোড়ের একদিকে শাসক দল তৃণমূল সহায়তা মঞ্চ করেছে, আর কিছুটা দূরে বালুরঘাটের সাংসদের নামে মঞ্চ করেছে বিজেপি। একদিকে বিজেপির মঞ্চে বসে রয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। অন্যদিকে তৃণমূলের মঞ্চে দেখা গেল বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, টাউন সভাপতি সুভাষ চাকি সহ অন্যান্যরা। 2 তরফে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা পানীয় এবং জলের বোতল। জানানো হয় বিজয়ার শুভেচ্ছা। তৃণমূলের মঞ্চ থেকে রাজনৈতিক স্লোগানের অভিযোগ বিজেপি। আমরা জাজেদের একটি টিম তৈরি করেছি, সেই জাজেদের টিম তারা সিদ্ধান্ত নেবেন কারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে। প্রত্যেকের জন্য আর্থিক পুরস্কার এবং সার্টিফিকেট থাকবে। শুধু তাই নয়, প্রতি ব্লকে এবং মিউনিসিপ্যালিটিতে 3টে করে পুজো, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার তাদের জন্য ঘোষণা করা হয়েছে। যেহেতু আমরা এবার সাংসদ শোভাযাত্রা প্রতিযোগিতা শুরু করতে চলেছি, ওদের মনে হয়েছে ওদের কার্নিভাল মনে হয় এতে মার খেয়ে যাবে, তো সেই জন্য তারা সমস্ত রকম চেষ্টা করেছে ব্যাপারটাকে ঝামেলা পাকানোর জন্য, যাকে এক কথায় বলে। কিন্তু যদি এক কথায় প্রকাশ করি আজকে তৃণমূলের আচরণ, এটাকে নিখাত অসভ্যতা বলে এবং
মূর্খতা বলে। আমরা দলের নাম দিয়ে করেছি, নাম দিয়ে করেছি, আমরা তো লুকিয়ে খেলি না, ঘোমটা নিচে আমরা খ্যামটা নাচিনি তো। কিন্তু ওনারা বারবার সেই খেলাটা খেলবার চেষ্টা করছেন। আমরা ধরেছি, আমরা খেলবো। তাতে আমাদের নির্দিষ্ট কিছু গান বাজনা আছে, সেগুলো আমরা বাজিয়েছি। তো কী হয়েছে? তাতে কোনো অসুবিধা কী আছে? মানুষ বিচার করবে, ভোটের আঙ্গিনে মানুষ বিচার করবে। সুকান্তবাবু এইভাবে যে মানুষের কাছে পৌঁছাচ্ছে, অনেক লোভনীয় করেছেন। আমাদের আগামীতে কার্নিভাল আছে, কার্নিভালকে ব্যর্থ করবার জন্য উনি চক্রান্ত করছেন। আজকে শোভাযাত্রাকে ব্যর্থ করার জন্য উনি চক্রান্ত করছেন। মানুষ সেটা বুঝতে পারছে। আর এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, ডেলিভারি কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা কলকাতায়। এক ডেলিভারি কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা কলকাতার শরৎ বোস রোডের পদ্মপুকুরে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো সুশোভনের সঙ্গে। সুশোভন, কি ঘটেছে? অস্বাভাবিক মৃত্যুর ঘটনা কি? উত্তেজনা কেন? একেবারেই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। বছর 30-এর সেই ডেলিভারি কর্মী বিকি মল্লিক, গতকালই তার মৃত্যু হয় এবং বাড়িতে সে অচেতন অবস্থায় পড়েছিল। তারপর তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। কিন্তু পরিবারের অন্য সদস্যরা তার অভিযোগ যে তার স্ত্রী এবং স্ত্রীর সঙ্গে এক বন্ধু ছিল, তাদের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা ছিল। তারাই মূলত এই বিকি মল্লিককে মারধর করেছে এবং মারা গেছে। এবং এই যে পুরো অভিযোগটা, সেটা বালিগঞ্জ থানায় কিন্তু খুনের অভিযোগ দায়ের হয়েছে। কেন খুনের অভিযোগ? যে তারা বলছে যে তাদের দুটো সন্দেহ। এক, স্ত্রীর সঙ্গে যে বন্ধু, সেই বন্ধুর সম্পর্কের ঘনিষ্ঠতা ছিল, সেটা বিকি মল্লিক জানতে পেরেছিল, সেখানে সমস্যা তৈরি হয়েছিল। অন্যদিকে যে গলায় ফাঁসের দাগ দেখা গেছে, এই অভিযোগ যে সেই ফাঁসের দাগ কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না, সুতরাং সেটা খুন। পুলিশ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়েছে। ময়নাতদন্তের পর কিন্তু পুরো বিষয়টা যেমন স্পষ্ট হবে। অন্যদিকে তার স্ত্রীর সঙ্গে, অর্থাৎ বিকি মল্লিকের স্ত্রী প্রিয়াঙ্কা মল্লিকের সঙ্গে কিন্তু বালিগঞ্জ থানা কথা বলছে। সুশোভন, একটা বিষয় একটু তোমার কাছ থেকে স্পষ্ট করতে চাইবো। এই যে নির্দিষ্ট করে বিকির স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আসছে, পরকীয়া, কার সঙ্গে পরকীয়ার অভিযোগ? সম্পর্ক কতদিন ছিল বলে যারা অভিযোগ করছেন, এই যে বিকির যে পরিবারের সদস্যরা বা তার বন্ধু বান্ধবরা বা তার পরিচিতরা কিসের ভিত্তিতে অভিযোগটা করছেন, সেটা যদি একটু স্পষ্ট করো। পরিবারের যারা রয়েছেন, বিকি মল্লিকের দিদি, 4 দিদি রয়েছে, তাদের অভিযোগ যে প্রিয়াঙ্কা মল্লিক তার সঙ্গে সুমন ব্যানার্জি, এই দুজনের সম্পর্কের ঘনিষ্ঠতা অনেক দিন ধরেই ছিল। এমনকি সেই ঘনিষ্ঠতার কথা বিকি মল্লিক সে নিজেও জানতো এবং সেখানেই আপত্তি ছিল। দশমী রাত্রিবেলা তখন সে ঘরে আসে এবং সেখানে আবার তাদের দুজনকে সামনাসামনি দেখতে পায় এবং সেখানেই কিন্তু তারপর দেহ পাওয়া যায়। পরিবারের এখানেই অভিযোগ যে আদতে সেটা আত্মহত্যা নয়, তার কিন্তু বিকি মল্লিক সে আত্মহত্যা করতে পারে না। এবং তার যে তার স্ত্রী এবং অন্য যে তাদের স্ত্রীর যে বন্ধু, এরা দুজনেই মারধর করেছে, এমনটাই অভিযোগ। এবং গলায় যে ফাঁসের দাগ, যেটা আরও গুরুতর অভিযোগ, সেই ফাঁসের দাগ কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না, সেটা কোনোভাবে তার দিয়ে খুন করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত ময়নাতদন্ত হয়নি, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, নির্দিষ্টভাবে জানা যাবে। আপাতত তোমাকে ধন্যবাদ সুশোভন। আমার অভিযোগ হচ্ছে যে আমার ভাইকে মদ খাইয়ে রোজ শুইয়ে দিত সুমন ব্যানার্জি। প্রিয়াঙ্কা মল্লিক ওপরে ঘরটায় নোংরামি করতো, এবার নোংরামি করতো, খবর পেয়েছে, এবার জানতে পেরে ও অশান্তি হতো রোজ। আমাদের ওইটাই মনে হচ্ছে যে ওরা দুজনে মিলে মেরেছে, কলাই দাঁত, ওইটাই তো কেউ ছিল না এখানে। ওনাদের ফ্যামিলি যেটা বলছেন যে ওনার একটা, যিনি সুমন ব্যানার্জি, ওনার সঙ্গে একটা হয়তো ঘনিষ্ঠতা ছিল ওনার ওয়াইফের, তো ওটা ফ্যামিলি দাবি করছেন যে ওনার একটা ঘনিষ্ঠতা ছিল, তো সেই জেরেই হয়তো কিছু একটা ওরাই কিছু করেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর শুনলাম যে নাকি কিছুক্ষণ পর ফোন এলো, তো শুনলাম যে নাকি আর নেই। ওনার বউ বলছে উনি সুসাইড করেছে। উনি যদি সুসাইড করে তাহলে ওনার বউ কি করছিল? বিকি মল্লিকের বউ, যে মারা গেছে তার বউ, উনি বলছে ও সুসাইড করেছে। আচ্ছা, আমার ভাই যদি সুসাইড করে তাহলে উনি কি করে জানলো সুসাইড করেছে? উনি দিন রাত ওপরের ঘরে পড়ে থাকে, আমার ভাইকে নিচের ঘরে ফেলে রাখে। নিয়ে গেলাম, আমাদের পাড়ায় একজনের ডক্টর আছে, ওনাকে ওখানটায় দাঁড় করিয়ে আমরা দেখলাম পালস একদম ডাউন, মানে স্লো চলছে। যখন আমরা হসপিটালে নিয়ে গেলাম, ভাই ওখানে ডেট মানে পিজিতে ডেট, মানে ভাইকে আমরা যখন ট্যাক্সি করে নিয়েছিলাম, ভাই হয়তো গাড়িতেই ডেট, সেটা তো আমরা বুঝতে পারবো না। আর এই মুহূর্তের সবথেকে বড় খবর, এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ আপনাদেরকে, সেই ব্রেকিং নিউজের সেই খবর দেবো আপনাদেরকে। সেই ব্রেকিং নিউজটা আপনাদেরকে জানাবো। পুজো মিটতে না মিটতেই দমকলে বোমা বিস্ফোরণে মৃত্যু এক মহিলার।
ডোমকল আবার ফিরে গেল স্বমহিমায়। পুজো মিটতে না মিটতেই ডোমকলে বোমা বিস্ফোরণে মৃত্যু এক মহিলার। এই মুহূর্তে টিভি9 বাংলায় দেখছেন, একমাত্র টিভি9 বাংলায় দেখছেন সেই ব্রেকিং খবর। এই মুহূর্তের ব্রেকিং খবর, ডোমকলে বোমা বিস্ফোরণে এক মহিলার মৃত্যু। বাড়ির উঠোনের বালতিতেই বোমা রাখা ছিল বলে দাবি। বাড়ির উঠোনের বালতিতেই বোমা রাখা ছিল বলে দাবি। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিকের সঙ্গে। কৌশিক, কি ঘটেছে যদি বিস্তারিতভাবে জানাও আমাদেরকে। দেখো, যেটা জানা যাচ্ছে যে আজ সকাল 11টা নাগাদ ওই মহিলা কিন্তু বাড়ির উঠানে কাজ করছিল, গরুর খাবার দাবার দেওয়ার পর সেখানে যাচ্ছিল এবং সেই বাড়িতে বালতির মধ্যেই কিন্তু বোমা রাখা ছিল উঠানের মধ্যে, এবং সেই বোমা কিন্তু ফেটে গুরুতর জখম হয় এবং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। তবে যেটা জানা যাচ্ছে, পুজো দশমী কাছে আজ একাদশীর দিন, সেই পুজো মিটতে না মিটতে ডোমকল যেন কোথাও তার পুরনো অবস্থানে কোথাও ফিরে এলো। এবং যেভাবে যে বাড়িতে মজুত রাখা, অর্থাৎ কোথাও না কোথাও যে মজুত রাখা হয়েছিল সেই সমস্ত বোমা একটা বালতির মধ্যে রাখা ছিল, যে বালতিটি বুঝতে না পেরে সেই মহিলা বালতিতে গিয়ে হাত দেয় এবং সেখানে গিয়ে এই বিস্ফোরণের মতো ঘটনা ঘটে এবং ভয়ঙ্কর একটা আওয়াজ হয়। সেই আতঙ্কে কেঁপে ওঠে গোটা এলাকার মানুষজনও, কারণ যেভাবে হঠাৎ করে বাড়ির মধ্যে এরকম বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং একজনের মৃত্যুর ঘটনা ঘটলো, সেই এলাকায় কিন্তু আবারও কিন্তু শিরোনামে উঠে এলো ডোমকল এবং এলাকায় একটা আতঙ্ক ছড়িয়েছে নতুন করে, যে হঠাৎ করে এই বোমা কে বা কারা কোন উদ্দেশ্যে বোমা মজুদ। মাত্র এই কটি বোমা একটি বালতিতে, মনে করা হচ্ছে আরো কিছু বোমা থাকতে পারে, যেহেতু বালতির মধ্যে কিছু বোমা আনা ছিল, অতএব যেখানে বোমা বাঁধার কাজ হয়েছে আরো বোমা থাকতে পারে বলে এমনটাও অনুমান করছে পুলিশ। তবে এই ঘটনা, বোমা বিস্ফোরণের পর কিন্তু কোথাও না কোথাও একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল পরিবারের পক্ষ থেকে। তবে এর পিছনে রাজনৈতিক কোনো মদত রয়েছে কিনা সেটা এখনো খতিয়ে দেখছে ডোমকল থানার পুলিশ। ধন্যবাদ। কথা বলছেন আমাদের প্রতিনিধি কৌশিকের সঙ্গে। অনির্বাণ, কিছুক্ষণ আগেই আমরা যে খবরে নজর রাখছিলাম, মুর্শিদাবাদেই রয়েছে, পুজোর রেশ কাটতে না কাটতে সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। ডোমকলে সেখানে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক মহিলার। বাড়ির উঠোনের বালতিতেই বোমা রাখা ছিল বলে দাবি। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, বাড়ির উঠোনে বালতিতে বোমা রাখা ছিল, এই মহিলাকে কিছুই জানতেন না এই বিষয়ে? দেখো, কিছুই জানতেন না এমনটাও কিন্তু বলা যায় না, কারণ যেভাবে বাড়ির বালতিতে উঠানের মধ্যে যে বালতি, সেই বালতির মধ্যে রাখা ছিল বোমা এবং সেই বোমায় হাত দিতে গিয়ে, অর্থাৎ সেই বালতি তুলতে গিয়ে কিন্তু বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। পুজোর রেশ সবে কাটেনি, আজ একাদশীর দিন, সেই দিনই সকালে বাড়িতে বিভিন্ন রকম কাজ করছিলেন ওই মহিলা। তার পরবর্তীতে এই ঘটনা ঘটেছে এবং বাড়িতে অন্যান্য কাজের পাশাপাশি যেটা মনে করা হচ্ছে যে বালতির মধ্যে বোমাগুলি মজুদ রাখা হয়েছিল, যে কোথাও নিয়ে যাওয়া হতো এবং সেগুলি বিস্ফোরণ ঘটানো হতো। অর্থাৎ একটা বিবাদ, কোথাও না কোথাও বিবাদ, পুরনো শত্রুতার জেরে সেখানে বা কোনো রাজনৈতিক যোগ আছে কিনা সেই সমস্ত বিষয় কিন্তু সামনে আসতে শুরু করেছে। কারণ বালতিতে করে যে টাইমে বোমা নিয়ে যায় সেগুলো হচ্ছে শেষ মুহূর্ত, অর্থাৎ বোমা ফাটাবার ঠিক আগে। তুমি যদি দেখে থাকো যে পূর্বে এই মুর্শিদাবাদের ডোমকলে যে বোমা বিস্ফোরণের মতো ঘটনায় হয়তো বাঁধতে গিয়ে বা কোথাও পেটেছে, আবার অন্যান্য সময় কিন্তু আমরা ভোটের সময় বা অন্যান্য সময় দেখেছি বোমাগুলি যখন ফাটানো হয় তখন বালতি বা কোনো থলে ব্যাগের মধ্যে নিয়ে যাওয়া হয়। ঠিক সেই রকমই কিন্তু কোথাও একটা প্রস্তুতি চলছিল, কোথাও একটা হিংসার ঘটনা ছড়াবার জন্য কিন্তু একদম প্রস্তুতি পর্ব ছিল, কিন্তু তার আগে এই অঘটন ঘটে যায় এবং এক মহিলার মৃত্যুর মতো ঘটনা ঘটে এবং আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই বোমা বারুদ আসছে কোথা থেকে। এবং তার পাশাপাশি পুজো মিটতে না পারতে সেই ডোমকল কোথাও যেন তার পুরনো জায়গায় ফিরে এলো। বোমা বারুদ কোথা থেকে আসছে, প্রশাসন, পুলিশ প্রশাসন তারা কি কিছুই জানে না? মুর্শিদাবাদে তো এই ধরনের ঘটনা আমরা প্রায়ই দেখে থাকি, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন তাদের ভূমিকাটা ঠিক কি থাকছে তাহলে? দেখো, একদমই হয়তো যখন বিস্ফোরণের মতো ঘটনা ঘটে সেই সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু যে শেষ যেখান থেকে শুরু সেই উৎপত্তিস্থল বা এর পিছনে যারা থাকে সেই সব রাঘব বোয়ালরা কিন্তু সেই অর্থে এখনো পর্যন্ত ধরা পড়ে না। কারণ কোট আনকোট যদি বলা যায়, কারণ তারা অনায়াসেই ঘুরে বেড়ায়, কোনো না কোনো রাজনৈতিক মদতপৃষ্ট হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। কারণ এই যে বোমা বারুদ, যে বারুদের মশলা বা বিভিন্ন সামগ্রী, এইগুলি আসছে কোথা থেকে সেই সব পুলিশ কিন্তু শেষ বিন্দু পর্যন্ত, যেখানে শেষ মাথা রয়েছে সেই সব পর্যন্ত তদন্ত হয় না। ঘটনা ঘটলে বড় বড় করে বলা হয় এই গ্রেপ্তার করা হয়েছে বা অন্য কিছু, কিন্তু সেই অর্থে এখনো পর্যন্ত যদি মুর্শিদাবাদ জেলায় দেখা যায় তাহলে সেই অর্থে কিন্তু গ্রেপ্তার হয় না। আর বিশেষ করে ডোমকলের জায়গার মতো যদি দেখো, বিগত কয়েক বছর বা তারও আগে থেকেও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি এই ডোমকলে হয়ে যায়। সেই জায়গায় প্রশাসনে কোথাও একটা পুলিশ প্রশাসনের গাফিলতি বা নজরদারি এড়িয়ে এইসব ঘটনা ঘটে চলেছে। একেবারে কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। অনির্বাণ, আমরা বারবার করে মুর্শিদাবাদ যে একটা হটস্পট সেটা তো বোঝাই যায়, বারবার করে আমরা সেখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে দেখি, সেক্ষেত্রে পুলিশের নজরদারি, প্রশাসনের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। একেবারেই বারবার সে প্রশ্ন আসছে এবং এই মুহূর্তে রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, আপনাদের প্রতিক্রিয়া। দেখুন, বোমা এখন এ রাজ্যে কুটির শিল্পে পরিণত হয়েছে।
আগে গ্রামের দিকে মায়েরা যেমন বড়ি দিয়ে রোদ উঠতেই শুকাতে দিতেন, এখন এই পুজোয় বৃষ্টি হয়েছে তো তাই সবে হয়তো রোদ উঠেছে, একটু বোমা শুকোতে দিয়েছেন গ্রামের বাড়িতে বাড়িতে। এবং এই শুকানোর কাজ চলবে আপনার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, কারণ এই মুর্শিদাবাদ থেকে উপরে কোচবিহার পর্যন্ত, নিচে কলকাতা পর্যন্ত এই পেটো বোমা বা ক্রুড বোমার সাপ্লাই হয়। তো যার ফলেতে পশ্চিমবঙ্গে ভোট কেমন হতে চলেছে তার কিছু নমুনা মাত্র আপনারা দেখাচ্ছেন। এবং কালিয়াগঞ্জে দেখেছেন, ভাঙড়ে দেখেছেন, ইসলামপুরে দেখেছেন, বহরমপুরে দেখেছেন, নানুরে দেখেছেন। পশ্চিমবঙ্গের এটাই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। আদালতের ভাষায় আইনের শাসন নেই, শাসকের আইন। যখন রাজ্যে শাসকের আইন চলে তখনই এই পরিস্থিতি তৈরি হয়। ধন্যবাদ জগন্নাথ বাবু। বোমা বিস্ফোরণে এক মহিলার মৃত্যু। ডোমকলে বোমা বিস্ফোরণের মহিলার মৃত্যুর ঘটনায় নতুন করে আবারও সামনে তৃণমূল এবং বিজেপির আকচি। তার কারণ বোমা বিস্ফোরণে এই মহিলার মৃত্যুর যে ঘটনার কথা আমরা জানতে পারছি, তাতে এটাও জানা যাচ্ছে যে বাড়ির ভিতরেই একটি বালতি আনতে গিয়ে বালতির ভিতরে বোমা আছে জানতেন না মহিলা, এবং বালতি আনতে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটে। ফলে ওই বাড়িতেই বোমা তৈরি হচ্ছিল এমনটাই অনুমান। এবং সেখান থেকেই বিজেপির অভিযোগ আপনারা শুনলেন। রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলছিলেন যে ভোট কেমন হতে চলেছে পশ্চিমবঙ্গে এটা তার একটা নমুনা। জেলায় জেলায় এভাবেই বোমা মজুত করা হচ্ছে, বিস্ফোরক মজুত করা হচ্ছে নির্বাচনের জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন। তন্ময়বাবু, ডোমকলের ঘটনা নিয়ে বিজেপির অভিযোগ যে নির্বাচনের আগে প্রস্তুতির, আমি বলবো রাদার বিজেপির অভিযোগের জায়গা থেকে এটা হিংসার প্রস্তুতির কারণে এমন ঘটনা ঘটছে। না, এই যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক। সবে সবে উৎসব এখনো শেষ হয়নি, সেই পরিবেশে এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়। কিন্তু বিজেপি যা বলছে সম্পূর্ণভাবে মিথ্যাচার। আপনারা যদি ইতিহাস দেখেন তাহলে ডোমকলের কিন্তু একটা ইতিহাস আছে, এবং শুধু এই আমাদের শাসনকালেই ঘটেছে এরকমটাও নয়। আর নির্বাচনের দুঃস্বপ্ন এখন থেকে তারা দেখতে শুরু করেছে। নির্বাচন দেরি আছে, এখনো তো আমরা উৎসবের মেজাজে আছি, নির্বাচন অনেক পরে। সুতরাং তারা এখন থেকে বুঝতে পারছেন নির্বাচনে তারা শূন্য পেতে চলেছেন, তাই এইসব বলে বাজার গরম করার চেষ্টা করছেন। পুরো বিষয়টা প্রশাসনিক স্তরে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ। তার বক্তব্য, ডোমকলের একটা দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে, হিংসার ইতিহাস আছে, রাজনৈতিক সন্ত্রাসের ইতিহাস আছে, সেটা মাথায় রেখে কথা বলা উচিত। যদিও ঘটনা অত্যন্ত দুঃখজনক তিনি বলছেন। বিজেপির তরফ থেকে অভিযোগ যে এটা হিংসার প্রস্তুতি ভোটের আগে। গরু আছে একটা, সে গোবর তুলতে গেছে, আর বাড়িটা ওখানে বিকালে ওই বাড়িতে গোবর তুলেছে, তুলে বাড়িটা এখানে রেখেছে। আজকে গোবর তুলতে যাই ওই তো বোম বাস্ট হয়েছে। ওই বালতিতে ছিল? ওই বালতিতেই ছিল। এতক্ষণ কোথায় ছিল বডি? 11:30। এতক্ষণ কোথায় ছিল? বাড়িতে লুকিয়ে রেখেছিলেন? এরা তো অভিযোগ করছে লুকিয়ে রাখলে। পুলিশ একটা সিভিক ওখানে ছিল, আমি দেখেছি সিভিকটাকে যে এখানে আছে। মানে আমরা অ্যাম্বুলেন্স ফোন করেছি, পুলিশ এসে পুলিশের গাড়ি দেখে অ্যাম্বুলেন্স এসে আবার ঘুরে চলে গেছে। তারপরে পুলিশকে বলি তো নিয়ে আসা হলো। কিন্তু কেউ হিংসা মুখের এই কাজটা করেছে এটা বলতে পারবো, নাহলে গোবরের বালতিতে কেউ বোম রাখে। এবারে আমরা আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। গভীর নিম্নচাপ ছত্তিশগড়ের পথে, তবুও ছাড় নেই বাংলার। উত্তরবঙ্গে এবারে লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে লাল সতর্কতা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলেশ রয়েছেন। কমলেশ, রাজ্যের কোথায় কোথায় সতর্কবার্তা জারি করা হচ্ছে? দেখো, এই মুহূর্তে এই যে নিম্নচাপ সেটা ছত্তিশগড়ের পথে এগোচ্ছে, খানিকটা দুর্বল হচ্ছে, তবে এখনও গভীর নিম্নচাপ রয়েছে। তার প্রভাবে যেভাবে জলীয় বাষ্প এখনও আমাদের বাংলায় ঢুকছে, তাতে অনেকগুলো বিপদ তৈরি হচ্ছে। এক তো হচ্ছে যে বিক্ষিপ্ত বৃষ্টি আজকেও বিভিন্ন জায়গায় হচ্ছে। এই বৃষ্টি বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টি একটা সতর্কতা আজকে সারাদিনই রয়েছে। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে ঝাড়খণ্ডে যেহেতু প্রবল বৃষ্টি হয়ে চলেছে, সেখান থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ছে। 70,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। এই জল ছাড়ার পরিমাণ যত বাড়বে তত আমাদের দামোদর এবং মুন্ডেশ্বরী লাগোয়া অনেক জায়গায় জল, অনেক গ্রামে যেহেতু অনেক জায়গায় বাঁধ ভাঙা রয়েছে, অনেক গ্রামে জল ঢুকে পড়তে পারে এই উৎসবের মধ্যে। এবং অন্য যে আশঙ্কাটা সবথেকে বেশি এই মুহূর্তে সেটা উত্তরবঙ্গের
উত্তরবঙ্গের মানুষের জন্য এবং উত্তরবঙ্গে যারা পর্যটকরা রয়েছেন যাচ্ছেন তাদের জন্য উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামীকাল এবং রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সবটা মিলিয়ে উত্তর দিনাজপুরের খানিকটা অংশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কোনো কোনো জায়গায় একদিনে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। পাহাড়ি অঞ্চল অনেক জায়গায় ধস নামতে পারে, যার জন্য বিপদে পড়তে পারেন পর্যটকরা। একেবারে কমলেশ, অর্থাৎ এই সময়টা ছুটির মরশুমে যারা উত্তরবঙ্গের দিকে যাচ্ছেন তারা সাবধানে, কেননা এই মুহূর্তে যেমনটা জানানো হচ্ছে পাহাড়ি এলাকায় ধস নামার একটা সম্ভাবনা রয়েছে। তুমি থাকো আমাদের সঙ্গে কমলেশ। তবে বাংলা থেকে বর্ষা বিদায়ে দেরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং আরো একবার আপনাদেরকে জানাই এই মুহূর্তে উত্তরবঙ্গের কিন্তু বেশ কিছু জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি? দেখো, আজ সকালেও কিছুক্ষণ আগে পর্যন্ত বৃষ্টি হয়েছে, তবে এখন বৃষ্টি কাটিয়ে ঝলমলে ওয়েদার, যে কারণে আবার নতুন করে আমি একবার সেই ছবিটাও দেখাবো যে বিসর্জনগুলোও কিন্তু আবার শুরু হয়েছে। আজকেও প্রচুর প্রতিমা বিসর্জন হওয়ার কথা আছে। যে কথাটা কমলেশ বলছিল, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আগামীকাল কিন্তু ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে, যে কারণেই অগ্রিম বেশ কিছু বন্দোবস্ত প্রশাসনের তরফে করা হচ্ছে। নদীগুলোতে জলস্তর বাড়তে পারে, প্রচুর পর্যটক আসছেন এই মুহূর্তে উত্তরবঙ্গে, যারা পাহাড়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে সতর্কবার্তা রাখা। আপাতত সিকিমের যারা পাহাড়ের দিকে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একাধিক সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে এই মুহূর্তে আবহাওয়া সামান্য পরিবর্তন হওয়াতে কিন্তু আমরা যেমনটা দেখতে পেলাম যে ভাসানের প্রস্তুতি, সেই ভাসান কিন্তু এই মুহূর্তে চলছে। ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ। এবং বাংলা থেকে বর্ষা বিদায়ে দেরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। 9 অক্টোবর নাগাদ নতুন নিম্নচাপ সৃষ্টির একটা ইঙ্গিত থাকছে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি কমলেশ রয়েছেন। কমলেশ, কতটা ঠিক দেরিতে এই বর্ষা বিদায় নিতে পারে বাংলা থেকে? দেখো, এই বছর বর্ষা বিদায় একটু আগে শুরু হয়েছিল রাজস্থান থেকে, কিন্তু এখন গোটা দেশ জুড়ে বর্ষা অতি সক্রিয়। একেবারে হিমাচল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামী কয়েকদিনে রয়েছে। এই মুহূর্তে যে নতুন আপডেট আমরা মৌসুম ভবন থেকে পাচ্ছি, 9 অক্টোবর এই বঙ্গোপসাগরেই আরও একটা নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যে নিম্নচাপের প্রভাবে পূর্ব ভারতে, আমাদের বাংলা সহ পূর্ব ভারতে অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এমনিতে 12ই অক্টোবর আমাদের রাজ্য থেকে বর্ষা বিদায় নেয়, 15ই অক্টোবর গোটা দেশ থেকে বর্ষা বিদায় নেয়। সেই পর্বটা অনেকটা পিছিয়ে যেতে পারে, মানে অক্টোবরেও স্বাভাবিক যা বৃষ্টি আমাদের রাজ্যে হয় তার থেকে বেশি বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে, আরও একটা নিম্নচাপ যেহেতু আসছে। মধুকল্পিতা, একেবারেই ধন্যবাদ তোমাকে। দক্ষিণবঙ্গের জন্য আশঙ্কার মেঘ, ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টি, মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি। দক্ষিণবঙ্গে প্লাবনের একটা আশঙ্কা, ডিভিসি ছাড়া জল এছাড়াও বৃষ্টির ফলে দামোদরের জল বাড়ছে, ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার একটা পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে বিভিন্ন জায়গাতে কিন্তু এর ফলে প্লাবন হয়ে যাওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। মাত্র মিনিট খানেকের ঝড়, আর সেই মিনিট খানেকের ঝড়ে লন্ডভন্ড গোটা গ্রাম। তছনছ সন্দেশখালী 1 নম্বর ব্লকের পাথরঘাটা গ্রাম সহ বেশ কয়েকটি এলাকা। হঠাৎই ঝড়ে গুরুতর জখম হন 10 জন। ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি, বিদ্যুতের 15 থেকে 20টি খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকায়। ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো ত্রাণ পাঠানোর কাজ শুরু করেছে প্রশাসন। ঝড়ের খবর পাওয়ার পরে ক্ষতিগ্রস্ত এলাকায় যান সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালী 1 নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেনের প্রতিনিধিরা। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন বিধায়ক। সন্দেশখালীর পাথরঘাটা, এই বাড়ির আর কিচ্ছু অবশিষ্ট নেই। গাছ পড়ে এই বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। বাসের অযোগ্য তো বটেই, কিন্তু তার থেকে কোনো ক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন এই বাড়ির বাসিন্দারা। তার কারণ যেভাবে গাছটা ভেঙে পড়ে রয়েছে এবং যেভাবে এই বাড়ির চালের ওপর গাছটা পড়ায় এই বাড়িটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। সেই সময় এখানে যারা ছিলেন তারা কিন্তু রীতিমতন প্রাণ হাতে করে নিয়ে বেরিয়েছেন। এখনও কিন্তু এই গাছটা কাটার কাজ চলছে এবং এই বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। বাড়ির চাল থেকে শুরু করে দেওয়াল সব ভেঙে গেছে। যখন এই ঘটনা ঘটলো আপনারা বাড়িতে ছিলেন? হ্যাঁ, বাড়িতে ছিলাম। কোনো মতে বেঁচে গেছেন তো? হ্যাঁ। কি হলো বলুন তো, ঝড়টা কিরকম এলো? বাড়িটা ভেঙে পড়লো পুরো গাছটা? হ্যাঁ, হাওয়া বইতে এসে যে ভেঙে গেছে, চলে গেল। বাচ্চারা কিছু খায়নি? না, কিছু খায়নি, সকালে বিস্কুট খেয়েছিল শুধু। এই বাড়ির কিন্তু আর একটি অংশ অবশিষ্ট নেই। কয়েক সেকেন্ডের ঝড় এই বাড়িটাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়ে গেছে, বিধ্বস্ত করে দিয়ে গেছে। এবং
ঝড়ের সময় খাটে শুয়েছিলাম, আর খুব জোরে ঝড় এসে টিন উড়িয়ে নিয়ে যাচ্ছিল। আবার খাটের তলায় ঢুকবো বলে উঠে বসেছি, আর এই মাথায় ইট পড়েছে, পড়ে মাথা কেটে গিয়ে রক্ত বাড়াচ্ছিল। তারপর আর কিছু বলতে পারিনি। গাছ পড়ে রয়েছে, এখনো গাছ কাটার কাজ চলছে। কত দিনে সব স্বাভাবিক হবে তা বলা মুশকিল। ক্যামেরা কল্যাণের সঙ্গে সুমন, পাথরঘাটা, সন্দেশখালী। কিছু শুকনো খাবারের আজকে ব্যবস্থা করেছি এবং এরপরে আমাদের সরকারি অনুদান যেগুলো আছে সেগুলোর ব্যবস্থা হচ্ছে। সঙ্গে সঙ্গে বিডিও সাহেব এসেছিলেন, তারা পরিদর্শন করেছেন, লিস্ট করেছেন এবং তাদের ক্ষতির পরিমাণটা তারা ভ্যালুয়েশন করে দেখবেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। অনেকে বলছিলেন যে তাদের কাছে এখনো মুড়ি বিস্কিট এগুলো পৌঁছয়নি, আপনারা কি দিচ্ছেন? আমরা দিচ্ছি, এই মুহূর্তে দিচ্ছি। দেখুন, কালকে যখন ঘটনা ঘটে সেই সময় সবাই উৎসবের মেয়াজে, কোথাও বিজয়া দশমী, আমি সঙ্গে সঙ্গে ঝড় হওয়ার 10 মিনিটের মধ্যে যখন খবরটা পাই আমি পৌঁছে গেছি এবং সঙ্গে সঙ্গে ওই একটা পেশেন্ট ক্যানিংয়ে ইনজুরি ছিল, তাকে ক্যানিংয়ে নিয়ে গিয়ে ভর্তি করতে আমার 12টা বাজে। সেখান থেকে ফিরে আর এলাকায় আসা হয়নি। আজকে সব ত্রাণের ব্যবস্থা হচ্ছে এবং খাবারের যে ব্যবস্থাটা সেটাও করা হচ্ছে। খনিকের টর্নেডোয় বিধ্বস্ত চন্দননগরের নারুয়া শান্তির মাঠ এলাকা। ভেঙে পড়ল পুজো প্যান্ডেল, বিসর্জনের পর প্যান্ডেল ভেঙে পড়ে এবং তার ফলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা। মাত্র কয়েক সেকেন্ডের ঝড় এবং বৃষ্টি, তাতেই লণ্ডভণ্ড হয়ে গেল চন্দননগরের নারুয়া শান্তির মাঠ এলাকা। আজ সকালে কয়েক সেকেন্ডে ঝড়ে ভেঙে পড়ে পুজো মণ্ডপ থেকে বাড়ির চাল, ভেঙে পড়েছে ইটের দেওয়াল, বাড়ির টিনের চালও উড়ে গিয়েছে ঝড়ের দাপটে। আর এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, অপারেশন সিঁদুরে পাকিস্তানের নাক কান কাটা গিয়েছে। রাফাল সুখোইয়ের দাপটে চোখে সর্ষে ফুল দেখতে হয়েছে পাকিস্তানকে। পাক ভূখণ্ডের 300 কিলোমিটার ভিতরে ঢুকে আঘাত করেছেন ভারতীয় বায়ুসেনা, জানলেন বায়ুসেনা প্রধান এপি সিং। ফলে আরও একবার সামনে এলো অপারেশন সিঁদুরে ঠিক কতটা নক্কারজনক অবস্থায় পড়তে হয়েছিল পাকিস্তানকে। কি আকাশে কি স্থলে অভিযানে পাকিস্তানের 5টি F-16 যুদ্ধবিমান ভারত ধ্বংস করেছে বলে আজ জানিয়েছেন এপি সিং। On ground, because of this our strikes, there have been radars at least 4 places, command and control centers at 2 places, runway of course damaged at 2 places. Then 3 of their hangars in 3 different stations have been damaged, and in that hangar as well as on tarmac we have signs of one C-130 class of aircraft, one AEWC class of aircraft, and at least 4 to 5 fighter aircraft, most likely F-16 because that base happened to be F-16. প্রথমবার ইতিহাসে এটা ঢুকবে যে ভারত 300 কিলোমিটার ঢুকে 300 কিলোমিটার ভেতরে সারফেস টু এয়ার মিসাইল দ্বারা, যেটা নিউলি ইন্ডাক্টেড অ্যাসাম মিসাইল, সারফেস টু এয়ার মিসাইল, তার মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে ধ্বংস করে ধুলো করে দিয়েছে। এবং 4টে থেকে 5টা F-16 কিন্তু কমপ্লিটলি ডেস্ট্রয়েড, এবং অ্যাভ্যাক্স যেটা আর্লি ওয়ার্নিং সিস্টেম অথবা C-130 ক্লাস সেই প্লেনগুলো কিন্তু ধ্বংস হয়েছে। এগুলো আজ খুব পরিষ্কার। যতই লোকাতে যায় আমাদের কাছে হয়তো লুকিয়ে থাকবে, কিন্তু তার নিজের নাগরিক যে এয়ারফোর্স বেসে সাধারণ মানুষ যারা ঘুরে থাকে তাদের থেকে লোকাতে পারবে না। 120 ঘন্টা মানে সোজা কথায় 5 দিন পাকিস্তানের দুর্দশা পাক অধিকৃত কাশ্মীরে আরো তীব্র হচ্ছে। আন্দোলন যত তীব্র হচ্ছে, সেহানসায় পুলিশের ভ্যান এবং বুলডোজার পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে কথা বলে। সায়ন্ত, দেখো, 38 দফা দাবি মানতে ব্যর্থ হয়েছে পাক প্রশাসন এবং সেটাই মূলত এই পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এই বিক্ষোভের আগুন কিন্তু ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই পাক প্রশাসনের বুলডোজার, পাক প্রশাসনের কন্টেনার সেগুলোকে জলে ফেলে দিতে দেখা যাচ্ছে। একের পর এক বুলডোজার গুঁড়ি দিয়েছে। সবচেয়ে বড় কথা যেটা জানা যাচ্ছে কিছুক্ষণ আগে পর্যন্ত, যে একের পর এক সেনা যারা মূলত গুলি চালিয়েছিল সেই সেনাদের হাত থেকে অস্ত্র ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। অর্থাৎ
অর্থাৎ বিক্ষোভ কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। মোট 12 জনের এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে, মুজফ্ফরবাদে 5 জন, ধীরগোটে 5 জন এবং 2 জন হচ্ছে ডারিয়ালে। অর্থাৎ কিন্তু জখম কিন্তু এখনও অনেকে হাসপাতালে ভর্তি রয়েছে, তাদের মধ্যে অনেকে মৃত্যুর আশঙ্কা তৈরি হচ্ছে। কিন্তু এই অবস্থায় বিক্ষোভ যে কোনোভাবেই কমবে না সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন বিক্ষোভকারীরা। কারণ যেভাবে সেনার তরফে গুলি চালানো হয়েছে, যেভাবে পুলিশের তরফে দমন নীতি চালানো শুরু হয়েছে, তাতে কিন্তু বিক্ষোভের আগুন কিন্তু ক্রমশ বাড়ছে। সবচেয়ে বিষয় যেটা দেখা যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যেটা দেখা যাচ্ছে যে একের পর এক যে পাক প্রশাসন যে ধরনের মালপত্র বা কন্টেনার তারা পাক অধিকৃত কাশ্মীর দিয়ে ঢোকানোর চেষ্টা করছিল, সেগুলো পর্যন্ত আটকে দিয়েছে বিক্ষোভকারীরা। একের পর এক ব্রিজ থেকে যেগুলো ফেলে দিতে দেখা যাচ্ছে। অর্থাৎ বিক্ষোভের আগুনে কিন্তু পুড়ছে পাকিস্তান। বিশেষ করে পাক অধিকৃত কাশ্মীরের যারা বিক্ষোভকারী তারা কিন্তু চাইছে ভারতের সঙ্গে যুক্ত হতে। একেবারে, এবং যে কারণে বারবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে বা এমনকি প্রধানমন্ত্রী বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে আমরা বিভিন্ন সময় শুনে এসেছি যে পাক অধিকৃত কাশ্মীর আপসেই ভারতে আসবে, ভারতকে তার জন্য গা ঘামাতেও হবে না। তারই বোধহয় চিহ্ন বহন করছে পাক অধিকৃত কাশ্মীরের গত 5 দিনের ছবি। এই মুহূর্তের ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ক্রমশ তীব্র হচ্ছে আন্দোলন, আর ঠিক যতটা তীব্র হচ্ছে আন্দোলন ততটাই মুঠো আলগা হচ্ছে পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীর থেকে। আর সেই পাকিস্তানের সব থেকে বড় বন্ধু পৃথিবীতে, বলা যায় পৃথিবীর সব থেকে বড় মূর্খ ডোনাল্ড ট্রাম্প, যে নিজের দেশের এবং পৃথিবীর সব দেশের লোকের কাছে এই মুহূর্তে তার চাকরি খাওয়ার মানসিকতার জন্য, ট্যারিফ বসিয়ে চাকরি খাওয়ার মানসিকতার জন্য দেশে বিদেশে ইতিমধ্যে কুখ্যাত, সে এবার নিজের দেশেও চাকরি খেতে শুরু করলো। ট্রাম্পের সরকারি কর্মীদের ছাঁটাইয়ের হুঁশিয়ারি মার্কিন প্রশাসনের। সরকারি শাটডাউনের দ্বিতীয় দিন চলছে মার্কিন দেশে, এবং এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক এবং আমার সঙ্গে রয়েছেন অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। আমি দুজনের সঙ্গে কথা বলবো। শুরু করবো তন্ময়, তোমার কাছ থেকে। তন্ময়, তো উল্টা বুজরি রাম হলো। পৃথিবীর অন্য দেশের লোকেদের চাকরি খাওয়ার লক্ষ্য এবং হুঁশিয়ারি ছিল ট্রাম্পের, নিজের লোকেদের চাকরি বাঁচাতে পারছেন না। একেবারেই তাই। যেটা মনে করেছিলেন যে এই অন্যান্য দেশের উপর, বিশেষ করে ভারতের উপর শুল্ক চাপিয়ে ভারতের ব্যবসা বাণিজ্য আরও খারাপ জায়গায় নিয়ে পাঠিয়ে দেওয়ার, সেখানে উল্টে ট্রাম্প নিজের কলে নিজে পড়ে গেছেন। সেখানে সরকারি শাটডাউন শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন সরকারি শাটডাউনের। কেন না, মার্কিন সেনেট যে প্রশাসনের তহবিল সংক্রান্ত বিল, সেই বিলে অনুমোদন দিতে পারেনি, ফলে শাটডাউন। আর এই শাটডাউন তুলতে গেলে কিন্তু সরকারি কর্মচারী ছাঁটাই করতে হবে। ফলে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট তাদের মধ্যে যে বিরোধ, এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ। এটা এক। আর দুই, ওষুধ নিয়ে যে শুল্কের কথা তুমি বলছিলে, সেই শুল্ক নিয়েও কিন্তু ট্রাম্প বলা চলে নিজের তৈরি খাঁচাতে নিজেই আটকে গিয়েছেন। কারণ তিনি বলেছিলেন যে 100 আমদানি করা যে ওষুধগুলো রয়েছে, ব্র্যান্ডেড এবং পেটেন্ট না ওষুধ, 100% শুল্ক বসাবেন। মনে করা হয়েছিল যে এই 1 অক্টোবর থেকেই সেটা কার্যকর হয়ে যাবে, এমনটাই অর্থনীতিবিদ এবং মার্কেট বিশেষজ্ঞ যারা রয়েছেন, বাজার বিশেষজ্ঞ যারা রয়েছেন, তারা মনে করেছিলেন। উল্টে দেখা যাচ্ছে সেখানে এখনো পর্যন্ত কোনো শুল্ক বসানো হয়নি। কি চাইছেন ট্রাম্প? নিজেই ঘোষণা করলেন, বসাতে পারছেন না। কোথাও কি তিনি কাঁটা কলে আটকে গেছেন? তেমনটাই মনে করা হচ্ছে। এখন যারা শোনা যাচ্ছে যে এই কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি চুক্তি করে ওষুধের দাম নির্ধারণ করতে যাচ্ছেন, কারণ কিছু কোম্পানি নাকি ইতিমধ্যে ওষুধের দাম কমানোর প্রস্তাব দিয়েছে। সেই জায়গা থেকে গোটা বিষয়টা এখন স্থগিত হয়ে রয়েছে। অর্থাৎ আমেরিকা লাফিয়েছে। এই মুহূর্তে অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। অনির্বাণ বাবু, ইতিমধ্যে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে কান্না রোল উঠেছে, কারণ বিদেশি ছাত্ররা মুখ ঘোরাচ্ছে ট্রাম্পের এই নানান নিয়ম নীতির প্যাচের জন্য। তারা আমেরিকাতে পড়তে যাবে না, মানে একটা বিদেশি মুদ্রার বড় অংশের ক্ষতি তো হবেই। ট্যারিফ বসিয়ে আদৌ অন্য দেশের না আমেরিকার বেশি ক্ষতি হয়েছে সেটা নিয়েও দেশের মধ্যে বিতর্ক চলছে। শাটডাউনটা আমেরিকায় নতুন নয়, কিন্তু এবারের শাটডাউনটা এত বেশি দামি, কোটানকোট দামি হয়ে যাচ্ছে কেন অনির্বাণ বাবু? না দেখুন, এই ট্রাম্পের যে জানুয়ারি মাস থেকে ক্ষমতায় আসে এবং তারপর থেকে যেসব পদক্ষেপ তিনি নিয়েছেন, তাতে আমেরিকার জনগণ তারা অসন্তুষ্ট এবং আমেরিকার অর্থনীতিকে তিনি পিছনের দিকে ঠেলে দিচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে এই বৈদেশিক বাণিজ্য বিভিন্ন দেশের সঙ্গে যেটা করতো আমেরিকা, সেখানে সবকটা দেশের সঙ্গেই তিনি শত্রুতার বাতাবরণ তৈরি করেছেন, তার মধ্যে ভারতবর্ষ অন্যতম। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আমেরিকাতে উনি ক্ষমতায় এসে, দ্বিতীয়বার ক্ষমতায় এসে প্রথম দিকে কিন্তু কিছু সরকারি কর্মচারী ছাঁটাই করবার একটা পরিকল্পনা নিয়েছিলেন। সেখানে ওনার ওই সময়কার বিশ্বস্ত বন্ধু এলন মাস্ক তাকে কিছুদিনের জন্য ক্ষান্ত করেছিলেন, মানে তিনি শান্ত করেছিলেন যাতে এরকম পদক্ষেপ না নেওয়া হয়। এবং আপনারা জানবেন তখন ওই H-1B ভিসা নিয়েও তিনি ভারতীয়দের উপর আক্রমণাত্মক পদক্ষেপ নিতে গেছিলেন, যেখানে
এলন মাস্ক আবার তাকে বুদ্ধি দিয়েছিলেন যে ভারতবর্ষের উচ্চ মেধার লোকজন তারাই কিন্তু আমেরিকার তথ্য প্রযুক্তি সংস্থাগুলোকে চালাচ্ছে এবং আমেরিকার উন্নয়নে তাদের ভূমিকা আছে। সেই সময় তিনি আবার সেই জায়গা থেকে কিছুটা হলেও দূরে সরে গেছিলেন, কিন্তু আজকের দিনে পরপর যে হটকারী সিদ্ধান্ত তিনি নিচ্ছেন তাতে আমেরিকার জনগণ তার উপরে ক্ষুব্ধ এবং এর সঙ্গে সঙ্গে যেটা করছেন উনি এই শাটডাউন, যেটা দেখুন শাটডাউনটাকে নিয়ে অত উৎফুল্ল হওয়ার জায়গাতে আমি অন্তত নেই, কারণ এটা একটা টেকনিক্যাল একটা মানে ত্রুটি বলবো আমি, যেটা ত্রুটিটা খুব তাড়াতাড়ি হয়তো সেখানে তারা শুধরে নেবেন এবং এই বাজেটটা ওরা পাস করে নেবেন এবং শাটডাউনটা উঠে যাবে। এর আগেও 35 দিনের মতো শাটডাউন হয়েছিল, কিন্তু শাটডাউনের পরিকল্পনাটা উনি যেটা সুবিধা নেবেন সেই সুবিধাটা হচ্ছে সরকারের খরচ কমানোর জন্য কিছু সরকারি কর্মচারীকে ছাঁটাই করবে এবং এইটা কিন্তু আমেরিকার অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব সৃষ্টি করবে, কারণ সেখানে যদি বেকারত্ব দেখা যায়, সেখানে আপনি যদি দেখেন যে অলরেডি তারা বিভিন্ন দেশের জিনিসের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে সেই দেশের মুদ্রাস্ফীতি বাড়ানোর একটা চক্রান্ত করছেন, যেখানে হচ্ছে আমেরিকার জনগণই কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষের অর্থনীতি নিয়ে উনি বেশি চিন্তা করছেন, আমেরিকার অর্থনীতি পিছন দিকে সরে যাবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকার যে আপনি যদি রাজনৈতিক পরিস্থিতি দেখেন এবং তার সঙ্গে অর্থনৈতিক পরিস্থিতি দেখেন, ট্রাম্পের উপরে মানুষের ভরসার জায়গাটা চলে যাচ্ছে। আপনি যেরকম বলছিলেন প্রথমে, আপনি যখন অনুষ্ঠানটা শুরু করলেন যে ট্রাম্পের উপরে সাধারণ মানুষের, আজকে আমরা ভারতবর্ষে বসে ওনার উপরে কোনো ভরসা রাখতে পারছি না, আমেরিকার জনগণ তার উপর ভরসা রাখতে পারছে না। এবং এটা যদি আগামী দিনে চলতে থাকে, জারি থাকে এবং বিক্ষোভটা যদি আরো আমি বলবো আরো প্রবল আকার ধারণ করে, তাহলে কিন্তু আগামী দিনে ক্ষমতাটা ওনার থাকবে না এবং তাহলে ট্রাম্পের ক্ষমতাতে শেষমেশ শাটডাউন হতে পারে। অনেক ধন্যবাদ অনির্বাণ বাবু আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। অনির্বাণ দত্ত এবং তন্ময় প্রামাণিক আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের সঙ্গে। শুল্ক প্যাচে ট্রাম্প এবার নিজেই জড়িয়েছেন, যে প্যাচ তিনি অন্যের জন্য তৈরি করেছিলেন সেই প্যাচে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। সময় পেরিয়ে গেছে, কিন্তু বিদেশ থেকে আসা ওষুধের উপরে 100% শুল্ক লাগু করতে পারলেন না ট্রাম্প। 1 অক্টোবর থেকে লাগু করার ইচ্ছে ছিল এবং এখানেও তার লক্ষ্য ছিল কিন্তু ভারত, তার কারণ ভারত সব থেকে বেশি ওষুধ রপ্তানি করে আমেরিকার বাজারে। কিন্তু সেটা হঠাৎ করে ট্রাম্প থামতে বাধ্য হলেন কেন? গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন ব্র্যান্ডেড এবং পেটেন্টযুক্ত ওষুধ আমদানিতে 100% শুল্ক বসাবেন তিনি। এই শুল্ক গতকাল থেকে মানে গত পরশু থেকে মানে 1 অক্টোবর থেকে কার্যকর করার কথা ছিল। তবে সম্প্রতি জানা যাচ্ছে ট্রাম্প প্রশাসন আপাতত এই পরিকল্পনা স্থগিত রেখেছে। প্রধান কারণ আলোচনার মাধ্যমে তারা সমঝোতায় পৌঁছতে চাইছে, অর্থাৎ ট্রাম্প কোথাও বুঝছেন একতরফা দাদাগিরির মতো মস্তানি করে শুল্ক আরোপ করে আদতে তিনি কতটা জনপ্রিয়তা হারাচ্ছেন আমেরিকার বাজারে। এরপরে অন্যান্য সমস্ত কিছুর সঙ্গে ওষুধের দামও যদি বাড়ে, তাহলে দেশের ভিতরে তিনি যা আরও জনপ্রিয়তা হারাবেন সেটা সম্ভবত আন্দাজ করতে পেরেই ট্রাম্পের এই চেষ্টা। শুল্ক আরোপের বদলে ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে চুক্তিতে পৌঁছতে চাইছে ট্রাম্পের প্রশাসন।